আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি স্বপ্ন বুকে। শুরুতেই জানিয়ে দিচ্ছি পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন দেবেন শেখ হাসিনা। বিএনপির দায়িত্বে মোহাম্মদ শাহজাহান, জাপায় এরশাদ, ইসিতে চিঠি। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার অপপ্রচার চালাচ্ছে যুক্তরাষ্ট্র। অভিযোগ মন্ত্রীদের। আবারও দাবি দেশে আইএসের অস্তিত্ব নেই। কক্সবাজারে প্রশিক্ষণ মহড়ায় সেনা সদস্য নিহত। নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা। বগুড়ায় শিয়া মসজিদে হামলায় ৩ জন রিমান্ডে। এবং রাজনৈতিক অসহিংসতার কারণে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট, বলেছেন বিশিষ্টজনেরা। কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সন্তু লারমার। শুনছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত সংবাদ। পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীর মনোনয়ন দেবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। গতকাল নির্বাচন কমিশনে এ সংক্রান্ত চিঠি দিয়েছে আওয়ামী লীগ। এদিকে দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানকে মনোনয়ন কর্তৃপক্ষের দায়িত্ব দিয়ে বিএনপিও চিঠি দিয়েছে কমিশনে। আরেক চিঠিতে জাতীয় পার্টি জানিয়েছে দলের প্রার্থী মনোনয়ন দেবেন এইচ.এম. এরশাদ। কমিশনের অতিরিক্ত সচিব মোখলিসুর রহমান জানিয়েছেন, এ পর্যন্ত 12টি রাজনৈতিক দল পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যয়নের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম নির্বাচন কমিশনে জমা দিয়েছে। প্রথমবারের মতো দলীয়ভাবে পৌরসভা নির্বাচনের জন্য মঙ্গলবার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে সময় প্রধান নির্বাচন কমিশনার জানান, সংশোধিত পৌরসভা আইন অনুযায়ী রাজনৈতিক দলের প্রত্যেক মেয়র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী বা তাদের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত প্রত্যয়নপত্র থাকতে হবে এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি, নমুনা স্বাক্ষর সহ একটি চিঠি নির্বাচনের তফসিল ঘোষণার 5 দিনের মধ্যে রিটার্নিং অফিসারের নিকট এবং চিঠির অনুলিপি নির্বাচন কমিশনে দেওয়ারও বিধান রয়েছে। শনিবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার দলের সভানেত্রী শেখ হাসিনার সই করা চিঠি নির্বাচন কমিশনে জমা দেন। এতে জানানো হয়, শেখ হাসিনা 234 পৌরসভায় দলের মেয়র প্রার্থীদের মনোনয়ন দেবেন। পৌর নির্বাচনে মেয়র পদে জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, ওনার স্বাক্ষরে মনোনয়নপত্র প্রদান করা হবে। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সই করা একটি চিঠি নির্বাচন কমিশনে পৌঁছে দেন দলের সহ প্রচার সম্পাদক এমরান সালেহ প্রিন্স। তিনি জানান, পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীদের মনোনয়নের প্রত্যয়নপত্র দেওয়ার জন্য যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানকে ক্ষমতা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পৌরসভা নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের সুবিধার্থে নির্বাচন 15 দিন পেছানোর দাবি আবারও জানিয়েছে বিএনপি। যেসব যুক্তির কথা ওনারা বলেছেন সেসব যুক্তি আমরা দেখেছি পত্রিকার মাধ্যমে। এটা আসলে ইচ্ছা করলেই এটা সম্ভব। আর এইসব ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ কথা বলবেন পরবর্তীতে। এছাড়া জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম দলের চেয়ারম্যানের সই করা চিঠি কমিশনে জমা দেন। এতে বলা আছে, জাতীয় পার্টির মেয়র প্রার্থীদের মনোনয়ন দেবেন হুসেইন মোহাম্মদ এরশাদ। আগামীকাল প্রত্যেকটা পৌরসভা থেকে আমাদের ক্যান্ডিডেট আসবে। আগামীকাল আমাদের সাক্ষাৎকার অনুষ্ঠান হবে। সেই সাক্ষাৎকারে বিচার বিবেচনা করে পার্টির মাননীয় চেয়ারম্যান তাদের নমিনেশন দেবে। তাদের দলীয় প্রার্থী এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি এরশাদ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ইনু, এই 5টি দলের পক্ষ থেকে লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে এ পর্যন্ত। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ছাড়াও ওয়ার্কার্স পার্টি, জাসদ সহ বেশ কয়েকটি দল মনোনয়ন কর্তৃপক্ষ নির্ধারণ করে চিঠি দিয়েছে কমিশনে। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। এদিকে পৌরসভা নির্বাচন জোটবদ্ধভাবে নয়, দলীয়ভাবে করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। গতকাল কুষ্টিয়া মহাশ্মশানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুভ বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে এ তথ্য জানান মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল নির্বাচনের তারিখ পরিবর্তন বা নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে দাবি তুললে তা ভাববে নির্বাচন কমিশন। তারা যেটা যৌক্তিক মনে করবে সেটাই করবে। পৌরসভা নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারের সুযোগ রাখতে নির্বাচন কমিশনকে অনুরোধের বিষয়ে হানিফ বলেন, এ বিষয়ে সরকার উদ্যোগ নেবেন।
বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই আবারও দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অভিযোগ দেশকে অকার্যকর ও বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে যুক্তরাষ্ট্র। একই অভিযোগ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমেরও। অকার্যকর রাষ্ট্র তৈরির উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশের সুযোগ খুঁজছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাস, মাদক, জঙ্গি দমনে ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কামরাঙ্গীরচর থানা। কামরাঙ্গীরচরের একটি কমিটি সেন্টারে এ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কয়েকটি ঘটনার 5 মিনিটের মধ্যে আইএসের দায় স্বীকার করে দেয়া বিবৃতি একেবারেই অমূলক। ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ কোনো একটা ঘটনা ঘটিয়েই 5 মিনিটের মধ্যে মিডল ইস্টের থেকে একটা বার্তা চলে যায় আমেরিকায়, সেই আমেরিকায় সাইট নামক আরেক বার্তার মাধ্যমে বলে এটা আইএস করেছে। আইএসের নাম দিয়ে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করবে এবং বিভেদের সুযোগ নিয়ে আজকে আমাদেরকে অকার্যকর করবে। এ সময় জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্ররোচিত করা হচ্ছে বলে অভিযোগ করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এই জঙ্গিদের মূল জন্মদাতা আমেরিকা জানে নাকি আমাদেরকে 7ম নভেম্বর পাঠিয়েছিল 71 সালে মুক্তিযুদ্ধের সময়। এরা এই সমস্ত জঙ্গিদের জন্মদাতা। আজকে বিভিন্ন দেশে যারা জন্ম দিচ্ছে তারা বিভিন্ন দেশে তারা এখন মার খাচ্ছে। ওই আমলে যেমন কিছু রাজাকার ছিল, আলবদর ছিল, এই এখনো এই ষড়যন্ত্রের মধ্যেও তাদের সাথে কিছু আছে। কারা আছে? বিএনপি আছে, জামাত আছে, সেই সমস্ত লোকজন তাদের সাথে তাদের দেশের মদতদাতা তারা আছে। এইদিকে সন্ত্রাসী হামলায় আহত অলোক সেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, দেশে যেমন আইএসের অস্তিত্ব নেই, তেমনি জঙ্গি দমনে কোনো বিদেশি রাষ্ট্রের সহযোগিতারও দরকার নেই। এই দেশে জঙ্গি উত্থান বন্ধে আমরা এককভাবে প্রচেষ্টা চালিয়েছি এবং সফল হয়েছি। আমাদের নেত্রী শেখ হাসিনা সফল হয়েছে। কারণ করার সহযোগিতা দরকার, জনগণের সমর্থনে বড় সহযোগিতা, আর কোনো সমর্থন দরকার নেই। এর আগে ডাক্তার মিলনের 25তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এক আলোচনা সভায় একই বিষয়ে কথা বলেন বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তার অভিযোগ, যুক্তরাজ্য মিলে বাংলাদেশকে পাকিস্তান সিরিয়া বানানোর চেষ্টা চালাচ্ছে। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় প্রশিক্ষণ মহড়ায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন 3 সেনা সদস্য। প্রত্যক্ষদর্শী উখিয়ার ওসি জানান, কক্সবাজারের উখিয়ার মনখালীতে বাৎসরিক মহড়ায় কামানের গোলা বিস্ফোরণে সেনা সদস্য কর্পোরাল ইব্রাহিম নিহত হন। আহত হয়েছেন আরও 3 সেনা সদস্য। শনিবার রাত 10টার দিকে এ খবর নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি জানান, আহত সেনা সদস্য হাবিবুর রহমান ও মোহাম্মদ রাসেলকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। নড়াইলে লোহাগড়ার বিএনপি নেতা বেবি গাজীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসী জানায়, শনিবার বিকালে ধলইতলা গ্রামের নান্নু ডাক্তারের বাড়ির সামনে বেবি গাজীর ওপর অতর্কিত হামলা চালায় আততায়ীরা। তাদের এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলে মারা যান উপজেলার কোটাকোল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেবি গাজী। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডের ঘটনা বলে ধারণা এলাকাবাসীর। হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে লোহাগড়ার ওসি কামরুজ্জামান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বগুড়া শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার অভিযোগে গ্রেফতার 3 জনের 2 জনকে 7 দিনের এবং 1 জনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এলাকায় এখনও থমথমে অবস্থা। গতকাল বিকালে গ্রেফতার জুয়েল ও আনোয়ার হোসেনকে প্রথমে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায় তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে মোলামবাড়ি কওমি মাদ্রাসার পরিচালক শামসুল আলমকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তাকে 5 দিনের রিমান্ড দেন। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব। এদিকে ঘটনার পর এখনও শিয়া সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকায় পুলিশি নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মসজিদের বদলে স্থানীয় ইমামবাড়াতে নামাজ আদায় করছেন শিয়া সম্প্রদায়ের লোকেরা। 26 নভেম্বর রাতে বগুড়া শিবগঞ্জের আটমুল ইউনিয়নের হরিপুরে মোহাম্মদপুর আল মোস্তফা জামে মসজিদে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে নিহত হন মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন। আহত হন ইমাম সহ 3 জন। এদিকে গুলিতে নিহত মুয়াজ্জিন শহীদ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের স্মরণে এলাকায় শিয়া সম্প্রদায়ের 7 দিনের শোক, কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন কর্মসূচি চলছে। এদিকে রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গিবাদ উস্কে দিতে শিয়া সম্প্রদায়ের উপর হামলা হয়েছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজধানীর হোসেনি দালানে হামলার পর বগুড়ায় মসজিদে হামলার ঘটনায় আতঙ্কিত শিয়ারা চান বিশেষ নিরাপত্তা নিশ্চয়তা।
রাজধানীর চকবাজারে হোসেনি দালানের সামনের গলির ঠিক উল্টো দিকে সুন্নিদের মসজিদ। কয়েক ফুট দূরত্বে একই সময় চলে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের নামাজ সহ নিজস্ব আচার অনুষ্ঠান। প্রায় 100 বছর ধরে এভাবেই সব ঠিকঠাক চলছিল। একই সময় জুমা নামাজ হচ্ছে, এমনকি এখানকার সাউন্ড ওখানে যায়, ওখানকার সাউন্ড ওখানে যায়, তারপরে এটা নিয়ে কোনো বিরোধ হয় না। আমাদের যে এই ইমামবাড়াটা আছে 400 বছর থেকে, এখানে আমাদের প্রত্যেক অনুষ্ঠান যেগুলি হয় শিয়া সুন্নি সব মিলে হয়। ধর্মীয় তো কিছু উগ্রপন্থী আছেন যারা কিছু বিষ বাষ্প ছড়াচ্ছেন। 23 অক্টোবর গ্রেনেড হামলায় হঠাৎ কেঁপে ওঠে হোসেনি দালান। এই হতাহতের ক্ষত না শুকাতেই বৃহস্পতিবার রাতে বগুড়ার শিয়া মসজিদে হামলায় প্রাণ গেল মুয়াজ্জিনের। অপ্রত্যাশিত এই দুই হামলা বাংলাদেশের আবহমান সাম্প্রদায়িক সম্প্রীতিতে চরম আঘাত। নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েছে শিয়া সম্প্রদায়। শিয়ারা কিন্তু সবসময় কিন্তু শান্তিপ্রিয় আর ধৈর্যের পরিচয় দেয়। তো আমাদের এই ধৈর্যের পরিচয়টাকে অনেকেই আমাদের মনে করে নিয়েছে যে এটাও আমাদের উইক পয়েন্ট। শিয়াদের অবশ্যই কোথাও দুশ্মন আছে, এজন্যই এগুলি করছে। ঘৃণা ছাড়া আর কিছু আসে না। যারাই এগুলি কাজ করতেছে ভালো করতেছে না। এ ধরনের আরও হামলার আশঙ্কা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদের। এসবের পেছনে গোষ্ঠী বিশেষের রাজনৈতিক স্বার্থই কারণ বলে মনে করেন তিনি। বাংলাদেশের শিয়া সুন্নির সহিষ্ণুতা অনেক বেশি ছিল, তো সেটিকে জাগিয়ে তোলা হচ্ছে এই ইসলামের তত্ত্ব দিয়ে। এটা মূলত যুদ্ধাপরাধের বিচার কেন্দ্রিক এবং আভ্যন্তরীণ রাজনীতি কেন্দ্রিক। পাকিস্তানে বা আইএসরা যেসব তত্ত্বগুলোকে নিয়ে যেসব দ্বন্দ্বগুলোকে জাগিয়ে তোলার চেষ্টা করে, বাংলাদেশের অস্তিত্বের পরিমাণ খুব কম থাকলেও তারা ওইগুলোকে জাগিয়ে প্রমাণ করতে চাচ্ছে যে এখানে যারা ক্রীড়নক তারা দেশীয় না, তারা বিদেশীয়। স্বার্থান্বেষী মহল সমাজে বিভেদ উস্কে দিচ্ছে দাবি করে সারা দেশে নিরাপত্তা বাড়ানোর দাবি করেছে শিয়া সম্প্রদায়। বদরুল আলম নাবিল, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে 1 মাস হতে চললেও প্রকাশক হত্যা মামলার তদন্তের কোনো অগ্রগতি নেই। এ পর্যন্ত কাউকে আটক করতে না পারায় বেঁচে যাওয়া প্রকাশক লেখকরা নিরাপত্তাহীনতায় দেশ ছেড়েছেন, কেউ বা আত্মগোপনে জীবনযাপন করছেন। বিশেষজ্ঞরা বলছেন, গোয়েন্দাদের ধারাবাহিক ব্যর্থতায় পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। গত অক্টোবরের শেষ দিনে শাহবাগে জাগৃতি প্রকাশনের প্রকাশক ফয়সাল আরিফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিনে লালমাটিয়ায় হামলার শিকার হন নিহত ব্লগার লেখক অভিজিতের কয়েকটি বইয়ের প্রকাশক শুদ্ধস্বরের আহমেদুর রশিদ টুটুল, লেখক সুজিত কুমার বর্মন ও তারেক রহিম। ঘটনার 1 মাস হতে চললেও তদন্তের কোনো অগ্রগতি নেই। কয়েক মাস ধরেই কিছু হামলাকারীদের চেহারার বর্ণনা বা আজিজ সুপার মার্কেটে সিসি ক্যামেরায় সন্দেহভাজন কয়েকজনের ছবি থাকার পরও কাউকে গ্রেপ্তার করতে না পারায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সবাই। এখন পর্যন্ত সন্দেহভাজনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমি মনে করি যে এটি আমাদের পুলিশ প্রশাসন এবং যারা এই রাষ্ট্র চালাচ্ছেন তাদের একটা বড় ব্যর্থতা। এই ব্যর্থতার মধ্যে আমরা কিভাবে আগামী 21-এর বইমেলায় অংশগ্রহণ করব সেটা নিয়ে আমরা চিন্তিত। যারা ভাগ্যক্রমে বেঁচে গেছেন তারা তো আসলে পুলিশের কাছেই বর্ণনা দিয়েছেন কিভাবে তাদেরকে হত্যা করতে গিয়েছিল, কেমন দেখতে, সবই দেওয়া হয়েছিল। তারা এখন শঙ্কায় আছেন জীবনের এবং অনেকেই গোপনে আছেন, কেউ কেউ এর মধ্যে বিদেশেও চলে গেছেন। হতাশা প্রকাশ করেছেন অপরাধ বিশেষজ্ঞরাও। একটার পর একটা ঘটনা যে হচ্ছে, তাহলে কি আমি বলবো না যে গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থ? আপনার গোয়েন্দা সংস্থার যে কাজ সেটা হচ্ছে যে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউকে যখনই তারা বলছেন যে তাদের নাগরিকদের উপর সতর্কতা দিচ্ছেন তারপরে আমরা দেখছি একটা ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দক্ষতার পরিচয় দেওয়ার পাশাপাশি জঙ্গিবাদ প্রশ্নে সরকারকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন সংশ্লিষ্টরা। লড়াইটা আদর্শ। রুখনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক অসহিংসতায় দেশের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয় নিয়ে গতকাল ডেইলি স্টার কার্যালয়ে আলোচনায় বক্তারা বলেন, সম্প্রতি ধর্মীয় সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের উপর হামলা ও হত্যার ঘটনা রাজনৈতিক অসহিংসতারই ফল। অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকেরা দেশে থাকলে তাদেরকে কোনো কোনো দল ভোট ব্যাংক মনে করে, আবার তারা দেশ ছেড়ে চলে গেলে তাদের জায়গা নিজেদের মনে করে দখলের উৎসব করে। সৈয়দ আবুল মকসুদ বলেন, সাম্প্রতিক সময় জঙ্গি হামলা ও নাশকতার ঘটনা তদন্তে পুলিশকে স্বাধীনতা দিলে এর মূল রহস্য বের হয়ে আসত। এদিকে ডক্টর আকবর আলী খান বলেছেন, রাজনৈতিক নেতারা যে ভাষায় একজন আরেকজনের উদ্দেশ্যে কথা বলে তাতে করে পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে। দেশে সম্প্রীতি ফিরিয়ে আনতে রাজনৈতিক সমঝোতার উপর জোর দেন আলোচকরা।
রাষ্ট্রযন্ত্র ও অস্ত্রশক্তি ব্যবহার করে পাহাড়ি জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে দমাতে চাইলে পাহাড়ি জনগণ কঠিন কর্মসূচি গ্রহণে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। পার্বত্য চট্টগ্রাম চুক্তির 18তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সন্তু লারমা বলেন, সরকার দাবি করছে চুক্তির 72টি ধারার মধ্যে 48টি এরই মধ্যে বাস্তবায়ন করেছে। আসলে হয়েছে 25টি, কিন্তু রাজনৈতিক ও শাসনতান্ত্রিক অধিকার, ভূমি ও অর্থনৈতিক অধিকার, অপারেশন উত্তরণ সহ অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার, পুনর্বাসন সহ চুক্তির মৌলিক বিষয়সমূহ অবাস্তবায়িত রয়ে গেছে। সন্তু লারমা অভিযোগ করেন, শান্তি চুক্তি বাস্তবায়িত না হয় পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলন গড়ে তুলতে জাতীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি। 2 ডিসেম্বর রাঙামাটির গণসমাবেশ থেকে চলমান অসহযোগ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান সন্তু লারমা। দর্শক, নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি। সাথেই থাকুন, আর ফেরার পর যা থাকছে। রুশ যুদ্ধ বিমান ভূপাতিতের 4 দিন পর দুঃখ প্রকাশ করলেও ক্ষমা চাননি প্রেসিডেন্ট এরদোগান। তুরস্কে রাশিয়ার অর্থনৈতিক অবরোধ। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ মারুফুল হক। নতুন কোচের কাছে বাফুফের প্রত্যাশা সাফ শিরোপা। স্বাগত আরেকবার বাংলাদেশের সংবাদে। রাজধানী যানজট কমাতে হাতিরঝিল থেকে গাজীপুর পর্যন্ত 22টি ইউলুপ স্থাপন করবে উত্তর সিটি কর্পোরেশন। এতে রাজধানীর 30 ভাগ যানজট কমে বলেও আশাবাদ ব্যক্ত করেন মেয়র আনিসুল হক। গতকাল দুপুরে গুলশানের একটি হোটেলে এক মতবিনিময় সভায় ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র আনিসুল হক একথা জানান। ইউলুপের কাজ শুরু করতে রাস্তার পাশে জমি দরকার হবে, যার মালিকানা সড়ক জনপদ, বাংলাদেশ রেলওয়ে ও সিভিল এভিয়েশনের। মেয়র আনিসুল হক বলেন, হাতিরঝিল থেকে গাজীপুরের রাস্তায় যেখানে ইউলুপ বানানো হবে তার পাশের জায়গাগুলোর খালি রয়েছে, সেজন্যই জমি অধিগ্রহণের প্রয়োজন হবে না। সব বিভাগের সহায়তায় জমি পাওয়া গেলে 6 মাসের মধ্যে ইউলুপের কাজ শেষ করা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মেয়র আনিসুল হক। এই সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, এইসব ইউলুপ নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোনো বাধা সৃষ্টি করলে যে কোনো পদক্ষেপ নেওয়া হবে। বিএনপি নির্বাহী কমিটির সদস্য ফরিদপুর জেলা বিএনপির সহ সভাপতি শাহরিয়ার রুমি আবার আওয়ামী লীগে ফিরেছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ফরিদপুরের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর হাতে ফুল দিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। তার সাথে বিএনপির শতাধিক নেতাকর্মীও আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে জানানো হয়। এ সময় শাহরিয়ার রুমি বলেন, 2001 সালে একটি বিশেষ পরিস্থিতিতে তিনি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন। আর সংসদ সদস্য নিক্সন চৌধুরী বলেন, আগামীতে বিএনপির আদর্শে বিশ্বাসী কোনো পরিবার বৃহত্তর ফরিদপুরে খুঁজে পাওয়া যাবে না। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সিরিয়া সীমান্তে গুলি করে রুশ যুদ্ধ বিমান ভূপাতিত করার 4 দিন পর দুঃখ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। জানান, এমন ঘটনা তিনি কখনোই আশা করেননি, তবে ঘটনার জন্য ক্ষমা চাননি তিনি। এদিকে বিমান ভূপাতিতের জেরে তুরস্কের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে রাশিয়া। রাশিয়াকে উদ্দেশ্য করে এরদোগান বলেন, 2 দেশেরই উচিত বিষয়টিকে আরও ইতিবাচকভাবে দেখা। এর আগে আগামীকাল প্যারিসে শুরু হতে যাওয়া জলবায়ু সম্মেলনে পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চাওয়ার কথাও জানান তিনি। গেল মঙ্গলবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে তুর্কি বাহিনী রুশ বিমান ভূপাতিত করার পর থেকেই দেশ দুটির সম্পর্কের চরম অবনতি ঘটে। এমনকি তারা স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা জানান বিশেষজ্ঞরা। এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুব জরুরি না হলে রাশিয়া ভ্রমণ থেকে বিরত থাকতে তুর্কি নাগরিকদের সতর্ক করে দিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার ক্লেমন খেলার সংবাদ।
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিলেন জাতীয় দলের কোচ মারুফুল হক। নতুন কোচের মিশন হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ, আর মারুফুল হককে দায়িত্ব দিয়ে তার কাছে সাফ শিরোপার প্রত্যাশা বাফুফের। প্রস্তুতির জন্য সময়টা কম হলেও এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন উইফা লাইসেন্সধারী দেশের একমাত্র কোচ মারুফুল হক। বিকেএসপিতে আজ বিকাল থেকে শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। লোপেজ অধ্যায় শেষ, শুরু হয়েছে মারুফুল হক অধ্যায়। ভারতের কেরালায় 23 ডিসেম্বর থেকে শুরু হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জ এখন মারুফুল হকের কাঁধে। 24 নভেম্বর বাফুফের সিদ্ধান্ত জানার পরে জাতীয় দলের বাইরে থাকা ফুটবলারদের নিয়ে এরই মধ্যে অনুশীলন শুরু করেছেন এই উয়েফা লাইসেন্সধারী কোচ। শনিবার আনুষ্ঠানিকভাবে মারুফুল হককে প্রধান কোচের দায়িত্ব দিয়ে লক্ষ্যটা পরিষ্কার করেন জাতীয় ফুটবল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। সাফ ফুটবলে গত কয়েকটি টুর্নামেন্টে যেটা আমরা আশাহত হয়েছি সেটা যেন আমরা কাটিয়ে উঠতে পারি। ফ্যাবিও লোপেজ দায়িত্ব পেয়েছেন অত্যন্ত স্বল্প সময়ের জন্য, কিন্তু তার পুরো অ্যাপ্রোচটা আমাদের কাছে মনে হয়েছিল যে বেশ কিছু প্রশ্নবিদ্ধ এসব হয়েছিল। কিন্তু আমাকে এমন কোচ নিতে হবে যে ইমিডিয়েটলি যিনি প্লেয়ারদেরকে নিয়ে কাজ করতে পারবেন, প্লেয়ারদেরকে যার চেনা আছে, প্লেয়ারদের উপর যার কমান্ড আছে। এটা আমি মারুফকে নিজেই বলছিলাম যে এটা আপনার জন্য একটা চ্যালেঞ্জ, এই সময়টা এই সুযোগটা বারবার আসে না। এর আগেও জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন মারুফুল হক, তাই বাফুফের আস্থার প্রতিদ্বন্দ্বিতে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী তিনি। ফুটবল ফেডারেশন অনেক আশা নিয়ে এবং আস্থা নিয়ে আমার উপরে দায়িত্ব দিয়েছে। আমি আগেই বলেছি আমি চেষ্টা করব ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য, এবং ভালোটা অবশ্যই চ্যাম্পিয়নশিপ টার্গেট। আমি হোমওয়ার্ক শুরু করেছি এবং ইতিমধ্যে আমি মালদ্বীপ এবং আফগানিস্তানের 6টা করে ম্যাচ দেখেছি। তার কোচিংয়ে দলে ফিরেছেন শেখ জামাল ক্লাব কাপে দুর্দান্ত পারফর্ম করা জাহিদ, ফিরেছেন স্ট্রাইকার এমিলিও, তবে বাদ পড়েছেন তকলিচ। বলেছেন স্ট্রাইকিং দুর্বলতা কাটাতে মধ্যমাঠকে ভিত্তি করেই তৈরি করবেন টিম কম্বিনেশন। স্ট্রাইকারের তার যে ফিনিশিং এবিলিটি বা তার যে ফিনিশিংয়ের আগে যে কামনেস থাকা, সেটা 21 দিনে এককভাবে ডেভেলপ করা সম্ভব নয়। আমার বিল্ড আপটা এরকম মিডফিল্ডের উপরে বেস করেই হবে। ফ্রন্ট প্লেয়ার থাকবে, লোন স্ট্রাইকার থাকবে। অনুষ্ঠানে প্রধান কোচ মারুফুল হকের সাথে স্প্যানিশ কোচ গঞ্জালো সানচেজকেও পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে উন্মোচন করা হয় জাতীয় দলের নতুন জার্সি। রোববার থেকে বিকেএসপিতে 28 জন শিষ্যকে নিয়ে কয়েক ধাপে কঠোর অনুশীলনে নামবেন মারুফুল হক। এই স্কোয়াড থেকে সাফের নিয়মানুযায়ী গড়বেন 20 জনের চূড়ান্ত দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব, তবে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন দেবেন শেখ হাসিনা, বিএনপির দায়িত্বে মোহাম্মদ শাহজাহান, জাপাই এরশাদ, ইসিতে চিঠি। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার অপপ্রচার চালাচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ মন্ত্রীদের। আবারও দাবি দেশে আইএসের অস্তিত্ব নেই। কক্সবাজারে প্রশিক্ষণ মহড়ায় সেনা সদস্য নিহত, নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, বগুড়ায় শিয়া মসজিদে হামলায় 3 জন রিমান্ডে। এবং রাজনৈতিক অসহিংসতার কারণে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট, বলেছেন বিশিষ্টজনেরা। কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সন্তুলার মার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। আর এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।